ব্যক্তিগতভাবে আমি এতটা মানে মানুষের কাছে পৌঁছে যেতে পেরেছি যেটা আমি কল্পনাও করতে পারি না। আমি অভিভূত হয়েছিলাম। একসাথে ফাংশন করতে পারছি না। কোনো একটা ইভেন্ট করার আগে অন্যদেরকে অবগত করা, কোথাও যাওয়ার আগে অন্যদেরকে বলা, এই ব্যাপারগুলো ডাকসুতে আসলে ওভাবে হচ্ছে না। তো ডাকসু নির্বাচন করার পিছনে আপনার কারণ কি ছিল? বিশ্ববিদ্যালয় প্রশাসন আসলে সামগ্রিকভাবে ডাকসুকে অকার্যকর প্রমাণ করার জন্য মানে একেবারে যেটাকে বলে আদা জল খেয়ে লেগেছে। গত 9 মাসে আপনার ইশতেহারে কতটুকু বাস্তবায়ন করতে পেরেছেন? রাজনৈতিক পাঠ আমার পছন্দ, রাজনৈতিক ইতিহাস আমার পছন্দ, আমার বিশ্লেষণ পছন্দ, কিন্তু রাজনীতিতে আমি অ্যাক্টিভলি ইনভলভ হব এই ব্যাপারটা কেন জানি আমাকে ওইভাবে টানে না। এক ভোট না, এরকম 1 বা 2 ভোটের জন্য হেরে গিয়েছি, তারপরে আবার ক্যালকুলেট করে দেখা হলো যাচ্ছে না, ওকে হয়ে গেছে, ভালো মানুষ হতে চাই। কারণ আমার আম্মু আমাকে এটা বলতো যে তো এত কিছু হওয়া লাগবে না আম্মাজান, তুমি একটা ভালো মানুষ হবা। 1-to-1 অথবা 5 জনের ছোট ব্যাচে আপনি বা আপনার সন্তান শিখতে পারেন শুদ্ধ কোরআন। কোনো রেকর্ডেড ক্লাস নয়, অভিজ্ঞ শিক্ষক অনলাইনে সরাসরি আপনার পড়া শুনবেন এবং ভুল শুধরে দেবেন। পাশাপাশি মেয়েদের জন্য থাকছে মহিলা শিক্ষিকা। নিশ্চিন্তে কোরআন শিখতে এখনই মেসেজ দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইনোভা টক্সের আজকের পর্বে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। আজকের পর্বে অতিথি হিসাবে আছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচিত সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি, ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রথমে আমরা আপনার একটু পরিচয় থেকে শুরু করব। আপনার জন্ম কোথায়, বেড়ে ওঠা কোথায়, আপনার শৈশবের দিনগুলো কোথায় কেটেছে? আমার জন্ম, কর্ম, বেড়ে ওঠা সব কিছুই ময়মনসিংহে। ময়মনসিংহ সদরেই আমি হয়েছি। ময়মনসিংহ সদর হাসপাতালে আমার জন্ম, এবং ময়মনসিংহেই আমি ছোট থেকে স্কুল, কলেজ সব কিছু ময়মনসিংহেই। আচ্ছা, আপনার স্কুল এবং কলেজ কোথায় ছিল? স্কুল কলেজ ময়মনসিংহেই ছিল। আমি আসলে অনেকবার স্কুল বদল করেছি। আমি খুব সম্ভবত প্রায় 6 থেকে 7টা স্কুলে পড়েছি। তো সর্বশেষ আমি ক্লাস 7 থেকে মাধ্যমিক পর্যন্ত আফরোজ খান মডেল স্কুলের শিক্ষার্থী ছিলাম, আর কলেজ ছিল ক্যান্টনমেন্ট। আচ্ছা, আপনার পরিবারে কারা কারা আছেন? আমার পরিবারে আমার আম্মু আছেন, আমার ভাইয়া আছেন, আমার নানু আপা আছেন। আচ্ছা, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন বিভাগে পড়াশোনা করছেন? আপনার সেশন হল কোনটি? আমি আইন বিভাগে পড়ছি। আমার সেশন হলো 2022-23, মানে আমি এখন 3য় বর্ষে পড়ছি। আমি ফাইনাল পরীক্ষা চলছে ইনফ্যাক্ট। আর আমার হল হলো সুফিয়া কামাল হল। আপনি কি হলের আবাসিক শিক্ষার্থী? আমি দ্বৈতাবাসিক, আমি হলেও আছি, মাঝে মাঝে আমি বাসায়ও আছি, 2 মিলেই। আপনি ডাকসুতে নির্বাচন করেছিলেন, তো ডাকসু নির্বাচন করার পিছনে আপনার কারণ কি ছিল? কারণ কি ছিল বলতে, আমার কাছে মনে হয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের এত কিছু দিয়েছে, বিশেষত আমি যদি জুলাইয়ের কথা বলি, 2024-এর জুলাই যখন চলছে তখন আমি প্রথম বর্ষের শিক্ষার্থী। তো সেই থেকেই ক্যাম্পাসের আন্দোলনের ভেতরেই আসলে একদম প্রথমের সময়টুকু কেটেছিল। তো আমার কাছে মনে হয়েছে যে বিশ্ববিদ্যালয় আমাদেরকে এত দিয়েছে, বিশেষত আমাকে এত দিয়েছে, আমার কিছু একটা দেওয়ার পালা। আর আমার কাছে মনে হয়েছে যে বেশিরভাগ যারা কি বলবো, যারা সদস্য পদপ্রার্থী ছিল বা অন্যান্য যারা জি। পদপ্রার্থী ছিলেন, আমার কাছে মনে হচ্ছে ইশতেহারগুলো অনেকটাই শুধুমাত্র ওই জনকল্যাণমুখী, মানে কেবলই হলো একটু সামাজিক যে কল্যাণমূলক কাজগুলো সেসব। আমার মনে হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের কিছু পলিসিগত পরিবর্তন আনা দরকার, এবং সেই জায়গাটা আমি হয়তো কিছুটা কন্ট্রিবিউশন করতে পারি। নির্বাচন করার ক্ষেত্রে পরিবারের সাপোর্ট কেমন পেয়েছিলেন? অনেক বেশি। আমি যখন নির্বাচন করি তখন আমার 2য় বর্ষের ফাইনাল পরীক্ষা চলছে। আমার কোনো একটা অদ্ভুত কারণে প্রত্যেকবার আমার ফাইনাল পরীক্ষা চলাকালীন সময় একটা ঝামেলা হয়। আমি যখন প্রথম বর্ষে পড়ি তখন আমার ফাইনাল পরীক্ষার সময় যে জুলাই চলে এলো। 2য় বর্ষের ফাইনাল পরীক্ষার সময় তখন আমার ভীষণ জ্বর, আর তখন ডাকসু নির্বাচন। আর এখন সবকিছু মিলে একদম লেজে গোবরে অবস্থা। তো আমি যখন ডাকসু নির্বাচনটা করি তখন আমার বাসা থেকেই সর্বপ্রথম আমাকে বলা হচ্ছিল যে করো, দেখো কি হয়, তোমার তো জিততে হবে এমন কোনো কথা নেই, তুমি দেখো কি হয়, তোমাকে কিভাবে অন্যরা অ্যাকসেপ্ট করছে সেটাও দেখো। তারপর আমি তখন বারবার না 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 করছিলাম। শেষমেশ গিয়ে আমার মনে হলো, আমি কিন্তু একেবারে মনোনয়ন
আপনার আপনার মনে আছে কিনা, মনোনয়ন সংগ্রহের একদিন বাড়ানো হয়েছিল। হুম। আমি ওই দিন গিয়ে মনোনয়নটা তুলেছিলাম, আচ্ছা আচ্ছা, একদম লাস্ট টাইমে গিয়ে। একদম শেষ সময়ে গিয়ে। আপনি কোনো প্যানেলে না গিয়ে কেন স্বতন্ত্রভাবে নির্বাচন করলেন? আমার মনে হয় যে আমি যদি কোনো প্যানেলে চলে যাই, ধরলেন আমার ফিলোসফিক্যাল বলেন, আইডিওলজিক্যাল বলেন, রাজনৈতিক বলেন, কোনোভাবেই আমার আসলে বাংলাদেশের এমন কোনো রাজনৈতিক দল নাই যেটার সাথে আমি পুরোপুরি অ্যালাইন করি। তো আমি যদি কোনো প্যানেলে যাই, তাহলে প্রত্যক্ষ হোক পরোক্ষভাবে হোক তাদের কিছুটা প্রভাব আমার উপর পড়বে। আমি হয়তো সেটা এমন হতে পারে না যে অ্যাক্টিভ প্রভাব পড়লো না, প্যাসিভ প্রভাব পড়লো, যে আমি তাদের সমালোচনাটা ওইভাবে কঠিনভাবে করতে পারছি না, আমি তাদের ভুলগুলো ওইভাবে ধরিয়ে দিতে পারছি না, আমি জনসম্মুখে তাদের নিয়ে একটা কোনো কথা বলতে পারছি না। তো আমি চাই নাই যে আমাকে এইরকম একটা বিধি বাধ্যকতার ভেতর নিয়ে আসা হোক, তাই আমি ভেবেছি যে যাই করার আমি একাই করব। এই যে স্বতন্ত্র প্রার্থী হয়ে আপনি যে নির্বাচনে অংশগ্রহণ করেছেন, তো এই জার্নিটা কেমন ছিল? কোনো বিশেষ অভিজ্ঞতা আছে কিনা? আমার কাছে মনে হয়েছে যে আহ, ব্যক্তিগতভাবে আমি এতটা আম, মানে মানুষের কাছে পৌঁছে যেতে পেরেছি যেটা আমি কল্পনাও করতে পারিনি। আমি অভিভূত হয়েছিলাম, কারণ প্রথমত আমি যেটা বললাম, আমার তখন ফাইনাল পরীক্ষা চলছে এবং আমার তখন ভীষণ জ্বর। তো দুইয়ে মিলে আমি কিন্তু একেবারেই প্রচারণা আসলে চালাতে পারিনি। আমার প্রচারণার মাধ্যম ছিল মূলত সোশ্যাল মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যমে। তাও আমি দেখা যেত 2-3 দিন পর পর, 3-4 দিন পর পর একটা একটা পোস্ট করেছি। ক্যাম্পাসে বোধহয় আমি আম, শিক্ষার্থীদের কাছে গিয়ে গিয়ে 1 থেকে 2 দিন আমি শুধুমাত্র প্রচারণার সুযোগটা পেয়েছিলাম, এছাড়া আমার পক্ষে সম্ভব হয়নি। তো এত এইটুকুতে আমি যে পরিমাণ মানুষের ভালোবাসা পেয়েছি, যাদের কাছে পৌঁছতে পেরেছি, এটা সত্যিই অভাবনীয়। আচ্ছা, প্রচারণাকালীন সময় আমরা আপনার কিছু অভিনব কৌশল দেখেছিলাম এবং শিক্ষার্থীরা সেটা খুবই সুন্দরভাবে গ্রহণ করেছে। তো এই আইডিয়াগুলো কিভাবে আসতো আপনার মাথায়? কোন অভিনব কৌশল দেখলেন? যে আমরা সোশ্যাল মিডিয়ায় বিভিন্নভাবে দেখতে পাই আর কি। অভিনব কৌশল বলে আমার কাছে কিছু মনে হয়নি। একটা হলো যে আমি আমার ব্যালট নাম্বার যখন আসে, এটার আগে খুব দোয়া করছিলাম যে আমার আমার যাতে একটু ইউনিক কিছু আসে, যাতে অ্যাটলিস্ট মানুষের মনে থাকে যে আচ্ছা ওই মেয়েটার ব্যালট নাম্বার এত। কারণ বলে তো মনে থাকার কোনো কথা না। তো যখন আমার ব্যালট ছিল 32, তো আমি 32 পাওয়ার পর আমি ভাবলাম 32 কি, এটাকে আমি কেমন করে মানুষের কাছে পৌঁছে দিতে পারি। তখন আমার মনে পড়লো যে আচ্ছা ধানমন্ডি 32। তো ওখানে গিয়ে আমি ওই ধানমন্ডি 32-এর ধ্বংসস্তূপের মাঝে একটা ছবি তুলেছিলাম। সেটাই আসলে অনেকে অনেক পছন্দ করেছে। নির্বাচনে জয়ী হওয়ার ক্ষেত্রে কোন জিনিসটা সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিল আপনার ক্ষেত্রে? নির্বাচনে জয়ী হওয়ার ক্ষেত্রে আমার মনে হয় নিশ্চয়ই মানুষের দোয়াটাই সবচেয়ে বেশি। আমি 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 একটা জিনিস খেয়াল করেছিলাম যে ক্যাম্পাসে আমি যতটা না মানুষ পৌঁছে যেতে পেরেছি, ক্যাম্পাসে আমার যতটা না অ্যাকসেপ্টেন্স ছিল, আমি বাংলাদেশের অন্যান্য জায়গায় বিভিন্ন যে শহর প্রান্তর, আমি আমার আমার জেলার কথা যদি বলি, ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট, ওই জায়গাগুলোর থেকেও অনেকে হলো আমার জন্য অনেক চেষ্টা করেছেন। আমি দেখতাম যে আমি তো স্বতন্ত্র প্রার্থী ছিলাম, আমার জন্য তো কারো কাছে গিয়ে ভোট অন্য কেউ চাইবে না স্বাভাবিকভাবে। কিন্তু আমি দেখতাম যে আমার বিভিন্ন পোস্টে বিভিন্ন এলাকার মানুষজন যারা ঢাবিয়ান নন, তারা তাদের ঢাবিয়ান বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, তাদেরকে মেনশন দিয়ে দিয়ে বলছেন যে এই আপুটাকে একটা ভোট দিছে এসে। অবশ্যই এটার কারণে আমার মনে হয় যে আমি মানুষের ওই হৃদয় পর্যন্ত যেতে পেরেছিলাম, যে তারা একদম স্বপ্রণোদিত হয়ে কোনো রকম রাজনৈতিক যোগসাজশ ছাড়া আমার জন্য ভোট চেয়েছিল। আপনার কি ডাকসুতে আসার আগ পর্যন্ত মনে হয়েছিল যে আপনি জিতে যাবেন? আমার প্রথমে যখন আমি দাঁড়িয়েছিলাম তখন আমি প্রায় নিশ্চিত ছিলাম যে দিস নট গোয়িং টু ওয়ার্ক আউট ফর মি, আমি জিতবো না। কিন্তু দিনক্ষণ সময় যত ঘনিয়ে আসতে লাগলো, তখন আমার মনে হয়েছে যে আচ্ছা না, আমি বোধহয় জিতে যাব। নির্বাচিত হওয়ার পর আপনার অনুভূতি কী ছিল? আমি প্রায় 4টা 4:30 না, হ্যাঁ 4টা 3:30 4টা পর্যন্ত সেনেট ভবনের সিঁড়িতে বসেছিলাম, ডাকসু নির্বাচনের ফলাফল যখন ঘোষণা করার কথা ছিল। তো আস্তে আস্তে তখন মাত্র ফলগুলো দেওয়া শুরু হয়েছে এবং আমি একটা হলের যখন
ফলাফলগুলো দেখছি, আমি দেখলাম যে আমি আসলে টেনে টুনে পাস করছি আর কি, যেটাকে বলে। তো তখন আমার মনে হলো যে আসলে শিবিরের পুরো প্যানেল ধরে সবাই আসছে, তো আমি ভাবলাম যে আসলে এখানে আমার কোনো সুযোগ নাই, শুধু শুধু এখানে বসে থেকে সময় আর কালক্ষেপণ করা ঠিক হবে না। তো তখন আমার সাথে আমার একটা কাজিন ছিল, অরণি, ও আর আমি পরে বাসে চলে এলাম। বাসে চলে এসে আমি তো আর সর্বর সাথে আমার ভালো সম্পর্ক ছিল, সর্ব তো আমার ব্যাচমেট। আমি সর্বকে একটা টেক্সট করেছিলাম এরকম কিছু একটা, বোধ হয় যে না আরে হবে না দোস্ত, বাট কনগ্রাচুলেশনস টু ইউ। তো ও তখন বলতেছে না দেখ দেখ হয়ে যাবে এসে, আরে ধর। আমি ঘুমিয়ে গেছি। ঘুমিয়ে যাওয়ার পর আমাকে বোধ হয় 7:30 8টা এরকম একটা সময় সর্বই আমাকে কল দিয়েছে। আমি কল দিলাম, বলছে তো তোর তো হয়ে গেছে। আমি কি 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 আমি তখন খুবই কনফিউজ, আমি ঘুম থেকে উঠেছি। তো হ্যাঁ তুই টিভি খুল দেখ এই দিচ্ছে। তো তখন আমি গেলাম টিভিতে, শুনলাম এগুলো, শুনে তারপরে আবার নোট ডাউন করলাম যে আসলে আদৌ হয়েছে কিনা। তারপরে শেষের দিকে একটা কনফিউশন ছিল, কারণ 13তম না 14তম দেখা গেল যে একবার ক্যালকুলেশনে গিয়ে মনে হলো যে না আমি আসলে 1 ভোট না, এরকম 1 বা 2 ভোটের জন্য হেরে গিয়েছি। তারপরে আবার ক্যালকুলেট করে দেখা হলো যাচ্ছে না, ওকে হয়ে গেছে। আপনি নির্বাচিত হওয়ার পর কাকে ফোন দিয়ে সর্বপ্রথম জানিয়েছিলেন? আসলে আমার যাদেরকে কল দেওয়ার সবচেয়ে বেশি আগ্রহ ছিল তারা সবাই আমার সাথেই ছিল। আমার সাথে আমার আম্মু ছিলেন, আমার ভাইয়া ছিলেন, আমার 2টা কাজিন অরণি, আয়েশা, আমার খালামণি, সবাই ওখানেই উপস্থিত ছিলেন। তো আমার মনে হয় সর্ব যেহেতু আমাকে সর্বপ্রথম খবরটা দিয়েছে, সর্বর সাথে আমার প্রথম কথা হয়েছে কলে। এছাড়া আমি তখন কাকে কল দিয়েছিলাম, আমি আমার বন্ধুদেরকে বোধহয় কল দিয়েছিলাম। এবং আমার কাছে মনে হয়েছে যে ওরা পাত্তা দেয় নাই আমার, ওদের কথা শুনে মনে হয়েছে যে হ্যাঁ জানি তো হবেই, স্বাভাবিক, এরকম একটা ভাব আর কি। আচ্ছা, আপনি যেহেতু হচ্ছে প্যানেলের বাইরে ছিলেন, তো নির্বাচিত হওয়ার পর কোনো কাজে অসহযোগিতা পেয়েছেন কিনা অন্যান্য প্রতিনিধিদের কাছ থেকে, বা মনে হয়েছে কিনা এই কাজে আমি আরো বেশি ইনভলভ হতে পারতাম, এক্ষেত্রে বঞ্চিত হয়েছেন কিনা? এই ধারণা তো আমার মানে চিরন্তন এখন, মানে কনস্ট্যান্টলি এটাই ভাবা হয়। এটা শুধুমাত্র প্যানেলের জন্য না, প্যানেলের ভেতরেও যারা আছেন তাদের মাঝেরও অনেকেরই এই ধারণা যে অন্যদেরকে হয়তো একটু বেশি ফেভার করা হচ্ছে, অথবা তাদেরকে একটু বঞ্চিত করা হচ্ছে। আমার মনে হয় কি সামগ্রিকভাবে, শুধুমাত্র আমার মনে হয় না, আমি ডাকসুর যে কর্মচারীগণ আছেন তাদের সাথে কথা বলেছি, তাদেরও তাই ধারণা যে সামগ্রিকভাবে না আমরা মানে একসাথে ফাংশন করতে পারছি না। সবাইকে জানিয়ে যে একটা কোনো কাজ করা, বা কোনো একটা ইভেন্ট করার আগে অন্যদেরকে অবগত করা, কোথাও যাওয়ার আগে অন্যদেরকে বলা, এই ব্যাপারগুলো ডাকসুতে আসলে ভাবে হচ্ছে না। দেখা যাচ্ছে যে একজন হয়তো যাবে, সে আশেপাশে যাদেরকে আছে ওকে চল, বা আগে থেকেই হয়তো সে জানে যে সে যাবে, কিন্তু কয়েকজনকে চেরি পিক করে হয়তো কল দেওয়া হচ্ছে যে এমন একটা ইভেন্ট আছে তুমি আমার সাথে যাবে। তো অন্যরা অনেকে দেখা যাচ্ছে আমরা আসলে ধোঁয়াশার মাঝেই থাকি। এমনও হয় যে ডাকসু কোনো বিবৃতি দেওয়ার পর যখন সাংবাদিকরা এসে আমাদের সামনে মাইকটা ধরে এবং প্রশ্ন করে যে ডাকসু এরকম একটা বিবৃতি দিয়েছে বা এরকম একটা পদক্ষেপ নিয়েছে, এরকম একটা কর্মসূচি করেছে, এই ব্যাপারে আপনার মতামত কি, তখন আমরা জানতে পারি যে ডাকসু তাহলে এটা করেছে। এর আগে আমাদেরই কোনো ধারণা নাই। আর এটারও আরেকটা কারণ থাকতে পারে যে আসলে এখন আমি বলেই ফেলি, আমাদের অফিস হোল্ডার তো সবচেয়ে বেশি, মানে অফিস হোল্ডার তো সবাই, কিন্তু মানে অফিসের হেড তো বেসিকলি জেনারেল সেক্রেটারি। আমি যদি ফরহাদ ভাইকে কল দিই, ফরহাদ ভাই আল্লাহর বাস্তে তো জীবনেও ফোনটা ধরবে না। হ্যাঁ, সাদিক ভাই কল ধরতে না পারলেও সাধারণত চেষ্টা করেন যে পরবর্তীতে কল ব্যাক করতে, সেটা 2-3 কার্যদিবস পার হয়ে গেলে হয়তো করা হয়। তো এই সব কিছু মিলিয়ে একটা যে প্রবল সমন্বয়হীনতা ডাকসুতে আছে, এটার জন্য আমার মনে হয় যে ডাকসুর কাজ বেশ বাধাগ্রস্ত হচ্ছে, সত্যি কথা এটা। আম, এই যে আমরা বিভিন্ন সাংবাদিকদের মাধ্যমে বা আপনারাও বিভিন্ন জায়গায় অভিযোগ করে থাকেন যে ডাকসুর ফান্ড আটকে দেওয়া হয়েছে, তো এই বিষয়টা আসলে কতটুকু সত্য, এবং এক্ষেত্রে আপনার এবং ডাকসুর কি করণীয় আছে? হ্যাঁ, ডাকসুর ফান্ড তো সবসময় আপনি দেখেছেন নিশ্চয়ই যে পরিবহন সম্পাদক ভাইয়া যখন 4 কোটি টাকার বরাদ্দ এসেছিলেন, ওই ফান্ডটা আটকে দেওয়া হয়েছিল। তারপর তো আন্দোলন করে টরে করা হয়েছে। এখন আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সেন্ট্রাল ফিল্ড, এটা সংস্করণের জন্য 2 কোটি টাকার একটা ফান্ডের ব্যবস্থা করা হয়েছে, যেটা আবারও আটকে দেওয়া হয়েছে। এই ফান্ডটা আমাদের আটকে আছে। শুধুমাত্র ফান্ডই তো না, বিশ্ববিদ্যালয় প্রশাসন আসলে সামগ্রিকভাবে ডাকসুকে অকার্যকর প্রমাণ করার জন্য, মানে একেবারে যে
যেটাকে বলে আদা জল খেয়ে লেগেছে। আমি যদি আমার কথা বলি, আমার ইশতেহারের প্রধানতম যে বিষয়টা ছিল, যেটা নিয়ে আমি আসলে ফার্স্ট ইয়ার থেকেই খুব প্যাশনেট ছিলাম, যে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা সেই টিচিং এভ্যালুয়েশন সিস্টেম ইন্ট্রোডিউস করার জন্য। তো এটা আসলে সব কাজই হয়ে গেছে, এমন কোনো কাজ নাই যে এটার বাকি আছে। এটা আপনি ডিনস মিটিং বলেন, সব জায়গা থেকে পাস হয়ে গিয়েছে, কোয়েশ্চেনিয়ারগুলো প্রস্তুত হয়ে গেছে, আইসিটি সেল থেকে পুরোপুরি কাজ শেষ। কিন্তু কোনো এক অদ্ভুত কারণে, কোনো এক জুজুর ভয়ে এটা কিন্তু প্রবর্তন করা হচ্ছে না। এবং এই ব্যাপারে আমি যতবারই কথা বলতে যাই, যতবারই আমি জানতে চাই, ততবারই নানান রকমের ধানাই পানাই আগডুম বাগডুম নানান কিছু বুঝিয়ে দেওয়া হয়। এবং আমি খুব স্পষ্ট করে জানতে চেয়েছিলাম যে এক্স্যাক্ট কোন জায়গায় এটা আটকে আছে। আপনি আমাকে বলেন যে এটা অমুক জায়গায় আটকে আছে, আমি পার্সোনালি গিয়ে এনশোর করবো যে ওই জায়গা থেকে এটা পাস করে এসছে। আমি বলে, আমি তো এটা জানি না, মানে ঠিক কোথায় আছে এত কিছু তো এই মুহূর্তে, এই ধরনের মানে নানান রকমের ঘুরিয়ে পেঁচিয়ে নানান কিছু বলা হয়, এবং আমাদের সব কাজেই আসলে একটা বাধা দেওয়ার চেষ্টা থাকে। আচ্ছা, ডাকসুকে প্রশাসন থেকে এই ধরনের অসহযোগিতার কারণগুলো কি হতে পারে? এটা তো খুবই মানে চর্মচক্ষে তো বোঝাই যায় খুব সহজভাবে, যে খুব স্বাভাবিকভাবে ডাকসু যেহেতু একটা শিবির অধ্যুষিত প্যানেল, শিবির বলতে আমি মানে সাধারণত বাংলাদেশ সরকার যে দলের এখন, তার বিরোধী দলকেই বোঝানো হয়। তো শিবিরকে তো বা তাদের বিরোধী মতামতকে তো যদি তারা ওইভাবে জয়ী হিসেবে দেখায়, ওইভাবে সফল হিসেবে দেখায়, তাহলে তাদের ক্রেডিটটা একটু কমে যায়। তো প্রশাসন তো মূলত সরকার দলীয় লোকজনেরই, তো তারা চাইছে যে মানে যদি বিরোধী মতামতের যে প্যানেলটা, তাদেরকে অকার্যকর প্রমাণ করা যায়, সেক্ষেত্রে এমন ব্যাপারটা হবে যে তারা আসলে কাজ করতে পারে না, তারা আসলে কাজ করতে ইচ্ছুক না। যদি সরকার দলীয়রা পদে থাকতো তাহলে হয়তো খুব কাজ হয়ে যেত। এই ধরনের একটা ইমপ্লিকেশন আনার তো চেষ্টা চলছে। গত 9 মাসে আপনার ইশতেহারে কতটুকু বাস্তবায়ন করতে পেরেছেন? আমি দ্যাটস দ্য প্রবলেম। আমি হলো আমার 2টা ইশতেহারই ছিল, কারণ আমি ভেবেচিন্তে দেখেছি যে এরকম পাতার পর পাতা, পৃষ্ঠার পর পৃষ্ঠা মহাকাব্য লিখে তো আসলে লাভ নাই, যে এরকম গুণগত মানোন্নয়নের জন্য আমার মনে হয়েছে 2টা দরকার। মাঝে একটা ছিল শিক্ষক মূল্যায়ন, আর দ্বিতীয়টা ছিল হলো একটা হ্যারাসমেন্ট সেল, এবং বিভিন্ন রকম সেল যে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এগুলোর প্রগ্রেসগুলো সব আপডেটেড থাকবে, এবং যারা যারা বিভিন্ন ধরনের অভিযোগ করে থাকে তারা জানতে পারবে যে এটা আসলে কোন স্টেজে আছে। এরকম একটা থাকবে, যেটা সেনেটের যে ঢাকা, আপনি জানেন কি না যে ডাকসুর 5 জন হলো সেনেটে থাকতে পারেন, তো তাদের কাছে এই আপডেটগুলো দেওয়া হবে, তারা আর কি হালনাগাদ করবে। তো প্রথমত সেনেট মিটিংই বোধহয় কয়টা হয়েছে, 2টা বা এরকম সেনেট মিটিংই হয়নি, এবং এর মাঝে একটাতে হলো আমাদের যে প্রতিনিধিরা আছেন তারা ওয়াকআউট করতে বাধ্য হয়েছেন রিসেন্টলি যেটা হলো। জি। তো দ্বিতীয়টা তো এখানেই এসেই অবস্থা কাহিল হয়ে গেল। আর প্রথমটা যেটা, এটা হলো যে সব কাজ হয়ে গেছে, মানে সব কাজ বলতে একেবারেই সব কাজই শেষ, খালি বিশ্ববিদ্যালয়ের যে এই প্রশাসনের যে বিভিন্ন রকমের টালবাহানা, এটার কারণে এসে এটা এখন থমকে গেছে। এটা আমার মনে হয় যে এটা প্রবর্তন করার জন্য কিছুই বিশ্ববিদ্যালয়ের আর করতে হবে না। আমি যখন আইসিটি সেলের সাথে কথা বললাম, আইসিটি ডিরেক্টর আমাকে বললেন যে এটা শুধুমাত্র প্রত্যেকটা ডিপার্টমেন্ট এবং প্রত্যেকটা ফ্যাকাল্টি ডিন যদি বলে দেয় যে এটা আনলক করে দিতে, প্রত্যেকটা ডিপার্টমেন্টেরই তো একটা আইসিটি সেল থাকে, ল্যাব থাকে, তো ওখান থেকে যদি আনলক করে দেয় তাহলে সবাই এটা করতে পারবে, অ্যাক্সেস করতে পারবে, কিন্তু তারা এটাই করছে না। আপনার কি মনে হয় বাকি মাসগুলোতে আপনি আপনার ইশতেহারগুলো পূরণ করতে পারবেন? আই উইল ট্রাই মাই বেস্ট। আমি খুবই চাপ দেওয়ার চেষ্টা করছি। আর আমি আরও একটা নিয়েছি, এটা হলো যে যদি আপনি আমেরিকা এবং এই পশ্চিম বিশ্বের কিছু বিশ্ববিদ্যালয়গুলোতে এই টিচিং এভ্যালুয়েশনটা একটা প্রাইভেট ডোমেইনে ওয়েবসাইটে করা হয়ে থাকে, এটা বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রিত না, প্রাইভেটলি থাকে, হ্যান্ডেল করা হয়, ওখানে গিয়ে স্টুডেন্টসরা দেয়। তো আমি চেষ্টা করব যে যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি এটা করতে না পারে, সেক্ষেত্রে আমি প্রাইভেটলি একটা কোনো একটা ওয়েবসাইট বানিয়ে সেইখানে টিচিং এভ্যালুয়েশনটা নিয়ে যাওয়ার জন্য। আপনি একজন নারী শিক্ষার্থী হিসেবে আপনার বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীর জন্য কতটুকু কাজ করেছেন?
আমরা আসলে শুধুমাত্র নারী শিক্ষার্থী হিসেবে তো না, আমরা ডাকসু কালেকটিভলি আমরা নারী শিক্ষার্থীদের জন্য অনেকগুলো কাজ করেছি। আপনি দেখে থাকবেন যে আমরা কিন্তু প্রথম 4 মাসে আমাদের কাজগুলোর একটা ফিরিস্তি দিয়েছিলাম, এবং দ্বিতীয় 4 মাস যে মানে এখন 5 থেকে 8 মাস পর্যন্ত যেগুলো, সেটারও আমরা একটা ফিরিস্তি দিয়েছি। ওখানে হলো নারীদের নিয়ে আমরা যে কাজ করেছি ওটারও একটা বড় লিস্ট দেওয়া আছে। আপনি কি পরবর্তীতে ডাকসুতে অংশগ্রহণ করবেন? করতে চাইলে কোন পদে করার ইচ্ছা ও আছে? মাই গড নো, আমি আর এইসবে নাই। না, আমি আর ডাকসু করবো না। তাহলে কি আপনি জাতীয় রাজনীতিতে অংশগ্রহণের ইচ্ছা আছে? আমার আসলে দেখুন, আমার রাজনীতি বলতে রাজনৈতিক পাঠ আমার পছন্দ, রাজনৈতিক ইতিহাস আমার পছন্দ, আমার বিশ্লেষণ পছন্দ, কিন্তু রাজনীতিতে আমি অ্যাক্টিভলি ইনভলভ হব, এই ব্যাপারটা কেন জানি আমাকে ওইভাবে টানে না। মানে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের রাজনীতি এতটা স্বচ্ছ না যে সেখানে গিয়ে আমি নিজেকে একেবারে পুরোপুরি কলুষিত না করে থাকতে পারবো। কোনো না কোনোভাবেই দেখা যাবে আমি যাদের সাথে কাজ করছি তারা হয়তো কিছুর সাথে ইনভলভড, এবং আমি তো তাদেরকে তখন কিছু বলতে পারবো না, কারণ আই এম আ পার্ট অফ দ্যাট পার্টি। তো এইসব ভেবে আমি ভেবেছি যে না, তবে যদি কোনোদিন আমার মনে হয় যে না, বাংলাদেশের রাজনীতি এখন একটু স্বচ্ছ, বা আমি নিজের স্বাতন্ত্র্য বজায় রেখে করতে পারবো, সেক্ষেত্রে হয়তো দেখা যাক। কোনো পছন্দের রাজনৈতিক ব্যক্তিত্ব আছে আপনার? আমার মাওলানা ভাসানীর রাজনীতি খুব পছন্দ। উনি যেভাবে শোষণের বিরুদ্ধে বলেছেন, উনি যেভাবে মানে একেবারেই সাধারণ জীবনযাপন করেছেন, তিনি আক্ষরিক অর্থেই একজন জনগণের নেতা ছিলেন। উনি এটা প্রমাণ করেছেন যে আসলে ক্ষমতার মূল উৎস রাষ্ট্রযন্ত্র না, এটা আসলেই জনতা, এবং জনতার সায়, জনতার পছন্দই যে শেষ পর্যন্ত গিয়ে কতটা প্রতিফলিত করা যায় এবং মানুষের হৃদয়ে থাকার জন্য যেভাবে কাজ করতে হয়, ওগুলো আমার মনে হয় মাওলানা ভাসানী করেছেন, এটা বাংলাদেশের প্রেক্ষিতে। এছাড়া আমার কাছে আমার বুরকিনা ফাসোর একজন আছেন, আপনি চেনেন কিনা, থমাস সাঙ্কারা। ওনার রাজনীতি আমার বেশ ভালো লাগে। ওনার সাথে অবশ্য আমার বিভিন্ন মত পার্থক্য রয়েছে, মতবিরোধ রয়েছে, তবে ওনার ফিলোসফিক্যাল জায়গাটুকু আমার বেশ পছন্দ। আপনি ডাকসু নির্বাচনের সময় একটা ইন্টারভিউতে বলেছিলেন আপনি রাজনীতি অর্থাৎ রাজার নীতিকে হচ্ছে গণমানুষের নীতিতে রূপান্তর করতে চান। তো এই চিন্তাটা আসলে আপনার মাথায় কিভাবে আসলো? এটা অনেক আগে থেকেই ছিল। আমি রাজনীতিতে আসার আগে, বা আমি তো আসলে ঠিক রাজনীতিতে আসিও নি, ছাত্র সংসদকে তো পুরোপুরিভাবে রাজনৈতিক বলাও যায় না। তা আমি এই ফিল্ডে, এই এরিয়াতে আসার আগে আই ওয়াজ রাইটার ফার্স্ট। আমি লেখালেখি করতাম, আমার প্রকাশিত বইও আছে। তো আমি ছোটবেলা থেকে পড়তে পছন্দ করতাম, ফিকশন হোক, নন ফিকশন হোক। তো ওইসব পড়তে পড়তে আমি যখন মানুষের গল্পগুলো পড়তাম, এবং পেপার পড়ার অভ্যাস ছিল, আমি যখন বাংলাদেশের আনাচে কানাচে কোথায় কী হচ্ছে এগুলো দেখতাম, করতাম, তখন থেকে আমার মনে হয়েছে যে বাংলাদেশের রাজনীতি পুরোপুরি আসলে রাজা নির্ভর। শাসক যিনি, তার উপরেই, মানে তার ইচ্ছা, তার মর্জি, তার আজ্ঞা, এই সব কিছু দিয়েই বাংলাদেশের মানুষের প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা ক্ষেত্র পরিচালিত হয়। আমার মনে হয়েছে যে এটা পাল্টানো খুব দরকার, এবং আমি 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 ব্যক্তিগতভাবে এই নতুনত্বের, এই পরিবর্তনের একটা অংশ হতে চাই। আপনি যেটা বললেন আর কি যে রাজার নীতি থেকে গণমানুষের নীতি, তো এটা নিয়ে আপনার কোনো ভবিষ্যৎ পরিকল্পনা আছে কিনা? ভবিষ্যৎ পরিকল্পনা বলতে কি, জুলাইয়ের পর তো আসলে আমাদের অনেক পরিকল্পনাই ছিল, জুলাইয়ের পর অনেক আশা ছিল, প্রত্যাশা ছিল। আমি বলবো না যে এসবের কিছুই নেই, অবশ্যই আছে। এতটা নিরাশাবাদীর মতো কথা বলতে চাই না, কিন্তু কিছুটা তো আসলে দমে গিয়েছি, সত্যি কথা যেটা, অস্বীকার করা যাবে না। তবে আমার মনে হয় যে আগে আপনি যখন একটা দেশের জন্য কোনো কিছু কন্ট্রিবিউট করতে যাবেন বা জনতার জন্য কিছু করতে যাবেন, তখন আপনার আগে এই মাপটা করতে হবে যে কন্ট্রিবিউশন করার মতো যোগ্যতা কি আপনার আছে কিনা। আমি মনে করি যে আমার আসলে আরেকটু যোগ্য হতে হবে। আমার যে এরিয়াগুলো, আমি লতে পড়ছি, আইনের অ্যাকাডেমিক এক্সেলেন্স বলেন বা এই ধরনের যে ব্যাপারগুলো, এগুলোতে আমার আরও পড়াশোনা করে, আরও জেনে শুনে নিজেকে আমার জায়গায় সর্বোচ্চ শিখরে নিয়ে যাওয়ার পর আমার দেশের মানুষের জন্য আমি কিছু করার যোগ্যতা রাখবো সেই সময়টা।
ছাত্র রাজনীতি নিয়ে আপনার দৃষ্টিভঙ্গি কি? ক্যাম্পাসগুলোতে কি ছাত্র রাজনীতি থাকা উচিত কি উচিত না? হ্যাঁ, ছাত্র রাজনীতি বলতে আমার হলো এমনিতে একেবারে নিষিদ্ধ করে দেওয়ার আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে এটা আম, অনেকটা ইউটোপিয়ান হয়ে যাবে চিন্তা ভাবনাটা, এটা আসলে টিকবে না সত্যি কথা যেটা। তবে লেজুর ভিত্তিক যে ছাত্র রাজনীতি, এই ওই যেটার কারণে শেষমেশ আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে গণরুম গেস্ট রুমের কালচার চলে আসে, এই বিভিন্ন সভা সমাবেশ, এই সেই বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণের ভেতর, এইসবের আমি ঘোরতর বিরোধী। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আপনার প্রত্যাশা এবং বাস্তবতা কতটুকু ছিল? ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সত্যি বলতে আমার কোনো প্রত্যাশা ছিল না। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়কে ওই রকম কোনো স্পেশাল কিছু কখনো ভাবিনি। তবে বিশ্ববিদ্যালয় জীবন বলতে আমার বেশ একটা ফ্যাসিনেশন ছিল। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য না, আমার ধারণা ছিল যে বিশ্ববিদ্যালয়ে আসলে অনেক ধরনের মানুষের সাথে পরিচয় হবে, অনেক রকম ফিলোসফিক্যাল আলোচনা হবে, অনেক ধরনের রাজনৈতিক বলেন, লিটারেরি বলেন, সব বিষয়ের একটা সমাবেশ থাকবে। নিশ্চয়ই আছে, কিন্তু ওইটা না ওইভাবে হয় না। মানে আমরা যতটা ভেবে ভেবে এসেছিলাম, যতটা ওই গল্প উপন্যাসে মনে হয়, বাস্তব জীবনে তো আসলে ততটা না। মানুষ আসলে ওই জৈবিক তাড়না নিয়ে ব্যস্ত থাকে। দেখা যায় ফার্স্ট ইয়ার থেকেই চাকরির জন্য, বিসিএস এর জন্য পড়াশোনা শুরু করে। যে একটা ছাত্র যদি অনার্স ফার্স্ট ইয়ার থেকে এই শুধুমাত্র চাকরিমুখী হয়ে যায়, শুধুমাত্র এই বিসিএস এর পড়াশোনাই করতে থাকে, তাহলে অন্যান্য যে তার বিকাশ হওয়ার কথা ছিল, মনস্তাত্ত্বিক বলেন, রাজনৈতিক আদর্শগত যেটা অবস্থান বলেন, এইসবের আসলে ওইভাবে বিকাশটা হয় না। তো এই বাস্তবতাটা আমি মনে করি যে আমাকে একটুখানি ভরকে দিয়েছিল। আচ্ছা, জুলাই আন্দোলনের সময় আমরা আপনার কিছু ভিডিও ইন্টারভিউ দেখেছি। তো জুলাই আন্দোলনের সময় আপনার যদি কিছু অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করতেন। জুলাই আমি প্রথমে তো এটা ছিল বৈষম্য বিরোধী আন্দোলন, মানে কোটা আন্দোলন। তখন আমি বোধহয় আন্দোলনের দ্বিতীয় বা তৃতীয় দিন থেকে যোগ দিয়েছিলাম। আমার ডিপার্টমেন্টটা হলো শহীদ মিনারের উল্টা পাশে। তো ওখানে যদি আমি আসতাম তখন শোনা যেত যে শাহবাগে মিছিল হচ্ছে, এরকম প্রথম দিন বোধহয় আমি এরকম শুনেছিলাম। এছাড়া তো অনলাইনের মাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে তো দেখতামই যে শাহবাগে আন্দোলন চলছে, এ করছে ও করছে। তখন থেকে আমার আসলে আন্দোলনের সাথে যুক্ত হওয়া। আমার বন্ধুরা বা আমার কোনো ক্লাসমেটসকে আমি জানতাম না যে আন্দোলনে যাচ্ছে বা এই করছে, আমি একা একাই যেতাম। একা একাই দেখা যেত যে প্রদক্ষিণ করে হলপাড়া এইসব শাহবাগে গিয়ে বসতাম। আমার মনে আছে যে এবছর জুলাইয়ে বসে বসে আমি ভাবছিলাম যে এই জুলাইটায় কি বৃষ্টি হচ্ছে, একদম আকাশ ভেঙে বৃষ্টি যেটাকে বলে। অথচ 24শে জুলাই কিন্তু খুব রোদ ছিল। আমরা যখন শাহবাগে বসে থাকতাম, আমার মনে আছে যে পিচ গলে আমার মোজা ছিঁড়ে মানে আমার চামড়াটা ঝলসে গেছিল ওই সময়, এত রোদ ছিল। তো ওইখান থেকে শুরু। এরপর তো হলটল বন্ধ করে দেওয়া হলো, বিশ্ববিদ্যালয়ে সেনা মোতায়েন করা হলো, পুলিশ মোতায়েন করা হলো। আমি আমি আমার ময়মনসিংহের বাড়িতে গিয়ে বাসা থেকে তখন আন্দোলন করেছিলাম। এবং আমি খুব গর্ব করে বলি যে আমরা 3 প্রজন্ম আন্দোলন করেছি। কারণ আমি যেতাম, আমার মা যেত, আমার এক নানু যেত, আমার যে আপন নানু আর ছোট বোন কনজ নানু, উনি যেত। তো 3 প্রজন্ম মিলে আমরা আন্দোলনে যেতাম। পরিবারের সবাই হচ্ছে অংশগ্রহণ করেছে? সবাই আমরা 3 প্রজন্ম একসাথে অভ্যুত্থানে যেতাম, স্লোগান দিতাম। ওনারা হয়তো একটু দূরে দাঁড়িয়ে থাকতেন বা কোনো একটা জায়গায় বসে থাকতেন, আমরা রাজপথে স্লোগান দিতাম, করতাম। ওইটা একটা আমার জন্য গুরুত্বপূর্ণ স্মৃতি। এছাড়া হলো মিডিয়ার কল্যাণে আসলে বিভিন্ন ইন্টারভিউ দিয়ে আমি কিছুটা টার্গেটেড হয়ে গেছিলাম। তো তখন আমাকে খোঁজা হচ্ছিল। কিছুদিনের জন্য আমি একটু পালিয়েছিলাম, লুকিয়েছিলাম আরেকজনের বাসায় গিয়ে, আমার আরেকজন নানির বাসায় গিয়ে। তো সেই সময়টায় মানে তখন আবার ইন্টারনেট ছিল না, আবার কোনোভাবে ট্র্যাক করা যায় কিনা, এই জন্য আমি ফোনের সিম টিমও খুলে রাখছিলাম। তো খুব খুব আশঙ্কার মাঝে দিন যেত। প্রত্যেকটা মুহূর্তকে মনে হতো যে এক একটা বছরের সমান। মানে সময় কাটতো না, মনে হতো যে কি হচ্ছে, কে কোথায় আন্দোলন হচ্ছে, বা কে মারা গিয়েছে, কে আহত হয়েছে, কোনো খবরই তো তখন আসতো না। ওই ব্যাপারটাও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ছিল। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ তো আসলে 5ই আগস্ট, যে মার্চ টু ঢাকা যেটা ছিল, আমার জন্য আক্ষরিক অর্থেই মার্চ ছিল। কারণ ময়মনসিংহ থেকে আমি ঢাকা পর্যন্ত এসেছি যে কখনো সিএনজিতে, কখনো ভ্যানে করে, কখনো পায়ে হেঁটে। আমি প্রায় 40 থেকে 42 কিলোমিটার আমার পায়ে হাঁটতে হয়েছে। আমি যখন বাসায় ফিরি আর কি ঢাকায়,
তো আমি আমার জুতো খুলে দেখলাম যে মানে আমার পা থেকে রক্ত বের হয়ে জুতা একদম রক্তাক্ত হয়ে আছে, কিন্তু আমি কিন্তু কিছু টের পাই নাই তখন, মানে এতটা আনন্দে। শুরুটা হয়েছিল আশঙ্কায়, যে ভোরবেলা যখন রওনা হয়েছি নানান দোটানায় মন চলছে যে আসলে জীবিত আচ্ছা। ফেরত যাব কিনা, তো শেষমেশ গিয়ে এটা অবশ্য আনন্দে পরিবর্তিত এখন এটা হয়েছে। মনে হয়েছিল কিনা যে হাসিনার যদি পতন না হতো তাহলে আসলে আপনি পরবর্তীতে কি করবেন, কোথায় যাবেন, যেহেতু টার্গেটেড হয়ে গিয়েছিলেন? ও, এটা তো আসলে আমরা যারা আন্দোলনে তখন করেছি তখন একরকম ধরেই নিয়েছিলাম যে মরে যাব। আমি 5ই আগস্টের কথাই যখন বলছিলাম যে আমার ফোনে হলো, আমি ভাবছিলাম যে লাশটা যাতে অন্তত শনাক্ত করা যায়, বা যদি পঙ্গুও হয়ে যায় বা যেটাই হোক, যাতে চেনা যায় যে মানুষটাকে। নিজের নাম, মায়ের নাম, ফোন নাম্বার এসব দিয়ে সেভ করে রাখছিলাম। তো আমি আমার ডায়েরিতেও লিখেছিলাম যে মানে যদি মারাই যায় তাহলে দেশের জন্য মারা যাবো, এটার চেয়ে আনন্দের, এটার চেয়ে গর্বের তো আসলে আর কিছু হতে পারে না। আমি এখনো মানে আমি যদি নিজের কথা ভাবি যে একটা খুব বয়স হবে, আমি 80 বছর বয়সে আমার বিছানায় শুয়ে থাকবো, আমার নাতিপুতিরা আমার আশেপাশে থাকবে, আমি গল্প করতে করতে বা এই করতে করতে মারা যাবো, আই ডোন্ট ওয়ান্ট দ্যাট ডেথ। আমি আমার আমার আমি খানিকটা লোভীও বলতে পারেন। আমার মনে হয় যে মৃত্যু হওয়া উচিত খুব গ্লোরিয়াস। গ্লোরিয়াস বলতে আমি বলছি যে দেশের জন্য মারা যাবে না, কেউ হয়তো জানলোই না যে আমি আসলে দেশের জন্যই মারা গেছি, হয়তো আমার লাশটাও শনাক্ত করা গেল না, কিন্তু আই ওয়ান্ট টু ডাই ফর মাই কান্ট্রি দিন শেষে। আচ্ছা। আহ, আমরা দেখেছি যে নির্বাচনের সময় থেকে এ পর্যন্ত আপনি নানাভাবে বুলিংয়ের শিকার হয়েছেন। তো এই অভিজ্ঞতাটা আপনার কেমন ছিল? প্লাস এই যে বুলিংয়ের বিরুদ্ধে আপনি কোনো পদক্ষেপ নিয়েছেন কিনা? হ্যাঁ, ব্যাপারটা কি যে আমি তো শুধু তো ডাকসুর জন্য না, এটা 24 থেকেই হলো বুলিংয়ের শিকার হচ্ছি, সোশ্যাল মিডিয়া হ্যারাসমেন্টের শিকার হচ্ছি। ওই আওয়ামী লীগের যে বট বাহিনী কেন, ওদের তো আসলে বড় বড় নেতারা পর্যন্ত ছবি টবি বিকৃত করে ওইসব দিয়ে আজে বাজে ক্যাপশন দিয়ে পোস্ট করেছে। এইসব সবচেয়ে বেশি এটা ডাকসুর সময় আরও অনেক বেশি ভয়াবহ হয়েছে। 32-এর ঘটনার সময় আর এটা তো চরম আকার ধারণ করেছিল। আমি আমি হলো একটা জিডি করেছিলাম কিছু অ্যাকাউন্ট দিয়ে করে, যে যারা আমাকে আসলে ওপেনলি থ্রেট করছিল, বিভিন্ন আজে বাজে কথা বলছিল, এবং শুধুমাত্র আমাকে না, আমার পরিবারকে নিয়ে, আমার দেখা যাচ্ছে যে আমার আম্মুর অ্যাড্রেস বের করে, উনি কোথায় যায়, কোথায় চাকরি করেন, এইসব বের করে, কোন পথ দিয়ে যান, এইগুলো নিয়ে নানান রকমের হুমকি ধামকি দেওয়ার চেষ্টা করা হয়েছিল। তো ওইসব নিয়ে আমি করেছি, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর ওই রকম তৎপরতা ছিল না, তারা আসলে ওভাবে সাহায্য করেনি। আচ্ছা। আমরা বিশ্ববিদ্যালয়ে অনেক সময় দেখতে পাই একজন হিজাব কিংবা নিকাবধারী নারীকে নানাভাবে হেনস্থা করা হয়, ভাইবা কিংবা ক্লাসমেট, শিক্ষক কিংবা ব্যাচমেট দ্বারা। আপনি যেহেতু হিজাব পরিধান করেন, তো এক্ষেত্রে আপনার কোনো অভিজ্ঞতা আছে কিনা? না, আমার ক্ষেত্রে এরকম কিছু হয়নি। আমি আসলে এই পর্যন্ত আমার হিজাবের কারণে বা আমার পোশাক পরিচ্ছদের কারণে ওইভাবে আমাকে কখনো কিছু শুনতে হয়নি। তবে আমি এ ব্যাপারে খুবই অবগত যে অনেকেরই এটা হয়, শুধু হিজাব নিকাবের কারণে হয়। আমার এক বন্ধুরই হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের। তো এটা নিয়ে আমি কথা বলেছি, এখনো পর্যন্ত বলছি। তবে একই সাথে আমার এটাও মনে হয় যে আমরা যখন হিজাবধারী নারীর এই ব্যাপারটা নিয়ে কথা বলি, যে কেউ কিছু বলছে কিনা, তার হিজাবের কারণে তার বৈষম্যের শিকার হচ্ছে কিনা, একই সাথে কিন্তু অন্যান্য জামা কাপড় পরা মেয়েদের ব্যাপারেও বলা উচিত, যে কেউ জিন্স পরছে বলে বা সে হাতা কাটা জামা পরছে বলে যে তাকে একটা লাঞ্ছনার শিকার করা হবে, এটাও আমরা সমর্থন করি না। আমি যখন কথা বলি তখন আমি দুইটা একসাথেই বলি, যে দুইটার কোনোটার মাঝেই বৈষম্য করাটা আসলে ঠিক না। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি যে আপনি মুন অ্যালার্ট নিয়ে কাজ করছেন। তো এটার অভিজ্ঞতা যদি একটু শেয়ার করতেন। মুন অ্যালার্ট হলো নিখোঁজ শিশুকে খুঁজে পাওয়ার জন্য আমাদের একটা ছোট প্রচেষ্টা। এটা হলো ইউএসের অ্যাম্বার অ্যালার্টের মডেলে করা হয়েছে। এখানে সাধারণত আমরা যেটা করি এটা হলো আমাদের বয়স সীমাটা 13 হিসেবে আমরা রেখেছি, কিন্তু ইমার্জেন্সি সিচুয়েশনে বা বিশেষ কারণে আমরা 18 পর্যন্ত বাচ্চাদেরকেও করছি। এটা হলো যে কোনো বাচ্চা যখন নিখোঁজ হয়ে যায় তখন হলো আমরা সাধারণত জিডিটা চাই, এবং ছবি, বয়স, পারিবারিক তথ্য এগুলো নিয়ে তখন আমরা হলো আমাদের দুটো সিটি কর্পোরেশনের সাথে একটা চুক্তি হয়েছে,
প্রত্যেকটা যে ডিজিটাল স্ক্রিন আছে, ডিজিটাল স্ক্রিনে হলো আমরা বাচ্চাটার ছবি, মানে নিখোঁজ বিজ্ঞপ্তিটা আসলে দিয়ে দিই যে এই বাচ্চাটা হারিয়ে গেছে, যদি তাকে কোথাও দেখেন তখন আমাদেরকে জানান। এছাড়া হলো এখন আমাদের মেটার সাথে হয়েছে, তো আপনি দেখেছেন কিনা যে মেসেঞ্জার বা জি ফেসবুকে ঢুকলে তখন নোটিফিকেশনটা আসে। এটাতে হয় কি যে আমরা সবসময় গিয়ে আপনি 3 গোয়েন্দা পড়লে দেখবেন যে একটা তথ্য ছিল যে ভূত থেকে ভূতে একটা ছিল, এটা হলো যে আপনি সবাইকে কানেক্ট করতে পারবেন, কিন্তু যে আমি আপনাকে কল দিয়ে বললাম যে আপনার বন্ধুদেরকে বলে দেন, এবং আপনার বন্ধুদেরকে বলেন তার বন্ধুদেরকে বলতে, এভাবে বলতে বলতে এভাবে ছড়িয়ে যায়। তো মুন অ্যালার্টটাও অনেকটা এভাবেই ফাংশন করে যে আমরা সবাই তো এক একজন এক এক জায়গায় আছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছি, দেখা যাচ্ছে ফেরিঘাটে আরেকটা লোক আছে, সে যখন দেখে গিয়েছে যে এরকম একটা ডিজিটাল সাইনে বা ফোনে যখন সে দেখেছে, তখন সে আশেপাশে একটা সজাগ দৃষ্টি রাখলো। এটা একই সাথে হলো অপরাধীর মনস্তত্ত্বে কিন্তু একটা চাপ ফেলে। সেও কিন্তু দেখছে, সে যখন ফোনটা খুলবে তখন সেও কিন্তু দেখবে যে আছে এই বাচ্চাটাকে খোঁজা হচ্ছে, এভাবে সবাই দেখতেছে। তো পাশে যখন তার বাচ্চাটা থাকবে তখন কিন্তু তার ভেতরে একটা ভয় কাজ করে। এমনও হয়েছে আমরা যখন কাজ করেছি যে অপরাধী হলো বাচ্চাটাকে নিয়ে গিয়ে, এবং কোন এক কারণে, আমরা তো এক্স্যাক্ট জানি না যে কি কারণে, ও হলো বাবুটাকে রেখে চলে গেছে, পালিয়ে গেছে আর কি। তো আমরা ধারণা করি যে সে বোধহয় এরকম দেখে ভয় পেয়েছে। আমাদের হলো এই বাচ্চা কাচ্চাদের খুঁজে বের করার এই প্রচেষ্টার থেকে মুন অ্যালার্টটা। আপনি এটার সাথে কিভাবে যুক্ত হলেন? আমি এটার সাথে যুক্ত হলাম হলো সাদাত হলো আমাকে টেক্সট করেছিল অনলাইনে, টেক্সট করে একদিনও আমাকে প্রেজেন্টেশন দিল যে আমরা এরকম এইভাবে কাজ করতে চাই। তো তখন আমার মনে হলো যে এটা একটা চমৎকার ব্যাপার হবে, এবং বাচ্চাদেরকে নিয়ে আমি আসলে সবসময় কনসার্ন থাকি বাংলাদেশের যে অবস্থা আইন শৃঙ্খলা পরিস্থিতির, এই ছোট ছোট বাচ্চাদের ব্যাপারে আমাদের সবারই কাজ করা উচিত। তো সেখান থেকে আমার মনে হলো যে না, আমার এটার সাথে যুক্ত হওয়া উচিত। ধানমন্ডি 32-এ ভাঙচুরের সময় আমরা আপনার সাথে আইনশৃঙ্খলা বাহিনীর বাকবিতণ্ডার ভিডিও দেখেছি, এবং এর পরবর্তীতে দেখা যায় হচ্ছে আপনার বাড়িতে হামলাও হয়েছিল। তো এই নিয়ে যদি আপনার কিছু বলার থাকে। হ্যাঁ, তো 32-এরটা তো আমি আসলে অনেক জায়গায় অনেকবার বলেছি। এটা হলো আমি ঢাকা যেখানে থাকি এটা হলো 32-এর কাছে। তো আমার ক্যাম্পাসে যেতে হলে 2 বার 32 পার হওয়া লাগে, একবার যাওয়ার সময় একবার আসার সময়। তো এটা যেদিনের ঘটনা ওদিন তো হাসিনার রায় দিয়েছিল, এবং আমার আল জাজিরার সাথে একটা ইন্টারভিউ ছিল। তো সকালবেলা আমরা কয়েকজন বন্ধুরা মিলে ধানমন্ডিতে বসেছিলাম, আমাদের একটা মুড চলছে, ওটা নিয়ে একটু পড়াশোনা করতে। তো ওটা শেষ করে আমি যখন ক্যাম্পাসে যাওয়ার সময় আমি দেখলাম যে ওই জায়গাটা অনেক আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন মোতায়েন করা আছে, এবং অনেক ছাত্র জনতা ওখানে অবস্থান করছে। এবং একটা সময় গিয়ে আমি যেতে যেতে দেখলাম যে তাদেরকে মারা হচ্ছে, বেধড়ক পেটানো হচ্ছে, মানে একদম রক্তাক্ত করে ফেলা হচ্ছে। এবং এদের মাঝে আমি কয়েকজনকে চিনলামও, যে আমরা যখন শাহবাগে আন্দোলন করতাম আমরা একসাথে আন্দোলন করতাম জুলাইয়ে। তো আমার দেখে তো একদম মানে আমার যেটাকে বলে রক্ত গরম হয়ে গেল, যে মানে জুলাইয়ে যারা রক্ত দিয়েছে, জুলাইয়ের পরে এসে তারা আবার রক্ত দিচ্ছে, তাও আবার মানে এই 32 রক্ষা করছে এই কারণে তাদেরকে রক্তাক্ত করা হচ্ছে। এটা তো মেনে নেওয়ার মতো না। তো আমি তাদের যে ওখানে দায়িত্বশীল অফিসার ছিলেন ওনাদেরকে গিয়ে বললাম যে কেন আপনারা মারতেছেন, করতেছেন। আমি তাদেরকে এটাও বললাম যে আমি বুঝতে পারছি যে ঊর্ধ্বতন কোনো হুকুম ছাড়া তো আপনারা যেতে দিবেন না, এটা খুবই স্বাভাবিক বিষয়টা আপনাদের হাতে না। তো আপনারা বাধা দেন, বাধা দেওয়া আর আক্রমণ করা তো এক জিনিস না। আপনারা যেতে না করেন, ওরা তো ঢুকতে পারবেন, ওনাদের হাতে তো কিছু নাই। আপনারা বাধা দিলে তো এত নিয়ে আপনারা দাঁড়ায় থাকেন, তাহলেই তো হয়। তো ওনারা বললেন যে না, কই মারতেছি না। উনি বলতেছেন যে মারতেছি না, আর ওনার পেছন থেকে ওনার যে সাবঅর্ডিনেট অফিসার্স ওনারা গিয়ে পেটাতে থাকলেন। তো তখন আমি ওইটা নিয়ে বাধা দিয়েছি, করেছি। তারপর আবার আমি যখন ক্যাম্পাস থেকে করে আসলাম সন্ধ্যার সময়, ওই সময় আবার মুখোমুখি হতে হলো, এবং আমাকে নামিয়ে দেওয়ার জন্য আমার সাথে আমার একটা বন্ধু ছিল, কারণ এরকম একটা ঝামেলার সময়ও আমাকে একা ছাড়তে চায়নি। ওকে হলো মারার জন্য পুলিশ অনেক দূর থেকে দৌড়ে আসছে। আসার পর ওকে যখন ওর উপর হাত তুলতে গেলে তখন আমি পুলিশকে পেছন থেকে ধরেছি আর কি, ওই লোকটাকে, যে যাতে না আঘাত করতে পারে। তো এরকম হয় কি যে সোশ্যাল মিডিয়াতে কাট ক্লিপ করে এত বাজেভাবে উপস্থাপন করা হয় যে মূল ঘটনাই আপনি বুঝতে পারবেন না। তো আমি ওখানে ভাঙতে যাইনি 32, কিন্তু আমার মনে হয় না যে যারা ভাঙতে গিয়েছে তারা কোনো অন্যায় করেছে। এই 32 হলো একটা ফ্যাসিজমের সিম্বল। বাংলাদেশে এত খুন, গুম, ধর্ষণের যে প্রতীক হিসেবে 32 দাঁড়িয়ে আছে। এটাকে তো 2 বার কেন, 2, 3, 4, 5, 10 বার ভাঙার পর, 1000 বার ভাঙার পর তারপরেও তো গিয়ে মানুষ মনে করবে যে একটা থুতু দিয়ে আসি। চীনে কিন্তু এরকম অনেক হয়েছে। চীনের একটা আমি নামটা ভুলে গেছি, বিশ্বাসঘাতক এক দম্পতি আছে যাদের স্ট্যাচু করে রাখা হয়েছে, এবং ওখানে লোকজন হলো ওই স্ট্যাচুতে গিয়েও মারে,
মানে জুতা খুলে হাত দিয়ে মারতে মারতে দেখা যায় যে এখন ওটাকে রেস্ট্রিক্ট করে দেওয়া হয়েছে, যে একবার ওই পুরা মূর্তি ভেঙে ফেলা হয়েছে, এত বেশি মারা হয়েছে, তারপরে আবার ওইটাকে বিল্ড করা হয়েছে, মানুষ ওটাতে গিয়ে থুতু দেয়। তো একবার ভাঙা হয়েছে দেখে 32 আর টুক্কা দেওয়া যাবে না, ব্যাপারটা তো এরকম না। আর ওইটাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়া বুলিংয়ের কথা তো আগে বললাম। আমার বাসায় হামলার কথা আমি আসলে এটা অনলাইনে আনতে চাই নাই, কারণ আমার কাছে মনে হয়েছে যে প্রথমত এক প্রাইভেসি হ্যাম্পার করবে, কেউ যদি বাসার ছবি টবি করে তাহলে লোকেশন বোঝা যায়, তো এটা তো দরকার ছিল না এক। দ্বিতীয়ত ওই আওয়ামী লীগেরা এরা খুব মজা পাবে, এরা ভাববে যে ধরছি বা পারছি একটা করে দিয়ে আসতে। আমি চাই নাই যে এটা, আই ওয়াজ আনবাদার্ড, ঠিক আছে যেটাই হয়েছে আমরা চেষ্টা করেছি যে ওই সিচুয়েশনটাকে স্টেবিলাইজ করার জন্য। তো পরে দেখলাম যে ওদেরই কি একটা আওয়ামী লীগের একটা পেজ থেকে ওই ভিডিও আপলোড করে দিচ্ছে যে আমার বাসায় আগুন দিয়েছে। তো তখন তো আসলে এটা আমার হাতের বাইরে চলে গেছে, কিন্তু ওই সময়টায় বেশ কিছু সন্দেহভাজন বলে এবং দুষ্কৃতিকারী বলে পুলিশ ধরেছিল। পরবর্তীতে কি হয়েছে সেটা আসলে আমি আর জানি না। আপনার আয়ের কোনো উৎস আছে কি না? আয়ের উৎস আছে বলতে আমি তো ডাকসুর আগে তো আমি টিউশন করাতাম, তো ডাকসুর পরে তো আল্লাহর ওয়াস্তে এগুলো ছেড়ে দিতে হয়েছে ব্যস্ততার কারণে। তবে আমি বিভিন্ন সময় বিভিন্ন কাজ করে থাকি, যেমন দেখা যায় যে বিভিন্ন পলিসিগত এইগুলো থাকে, যেমন জেন্ডার ইনক্লুসিভ পলিসি ইন্ট্রোডিউস করা হয়, যে ওয়ার্ক স্পেসগুলোতে এইসব বিভিন্ন থাকে, এগুলোকে ট্রান্সলেশন করে দিই আমি, অর্গানাইজেশনগুলোর সাথে কাজ করি, এ ধরনের কিছু চুক্তিভিত্তিক কাজ করা হয় সাধারণত। আপনি বর্তমানে আইন বিভাগে পড়ছেন, ছোটবেলায় আপনার ইচ্ছে কি ছিল যে বড় হয়ে আপনি এটা হবেন, এরকম কোনো বিশেষ কোনো স্বপ্ন ছিল কিনা? আমি সবসময়, আমাকে যখন কেউ জিজ্ঞেস করতো তুমি বড় হয়ে কী হতে চাও, আমি সবসময় একটা উত্তরই দিতাম যে আমি ভালো মানুষ হতে চাই। কারণ আমার আম্মু আমাকে এটা বলতো যে তো এত কিছু হওয়া লাগবে না আম্মা জান, তুমি একটা ভালো মানুষ হবা। তো এটা আমার মাথায় ঢুকে গেছিলো যে হ্যাঁ আমি আসলে একটা খুব ভালো মানুষ হতে চাই, যে মানুষ মানে আমার পেশা বা আর আমি কত রোজগার করছি সেটার বাইরে গিয়ে মানুষ সাথে আমার নামটা শুনলে তাদের মনে হয় যে না আমার মেয়েটা খুব ভালো ছিল। তো ওইটাই মূলত চাই। আর যদি আপনি পেশাগত বলে থাকেন, পেশাগতভাবে আমি আসলে আম স্টিল ফাইন্ডিং ইট আউট, আম নট শিওর কী করা যায়। আমি হলো হিউম্যান রাইটস অ্যাক্টিভিজম করতে চাই, এটার প্রতি আমার ইন্টারেস্ট আছে। এছাড়া হলো অ্যাকাডেমিশিয়ান হতে একসময় চাইতাম, এখন আবার চাই না, তো একটু দ্বিধাদ্বন্দ্বে আছি, দেখা যাক। আপনি এবং সর্বমিত্র চাকমা সহ কয়েকজন মিলে চীন সফরে গিয়েছিলেন, তো আপনারা কি নিজ খরচে গিয়েছিলেন নাকি কোনো মানে কেউ স্পন্সর করেছিল? আচ্ছা, না, এটা হলো ইউনান প্রভিন্সের গভর্নমেন্ট থেকে আমাদেরকে ইনভিটেশন দেওয়া হয়েছিল। আমরা গিয়েছিলাম যারা, আমাদের এটা হলো সোশ্যাল মিডিয়া ফলোয়িংয়ের উপরে ছিল। ওরা আসলে চাচ্ছিল যে ওদের ট্যুরিজম যেটা, ওইটাকে একটু বাংলাদেশের মানুষের কাছে পরিচিত করানোর জন্য, যে আমরা যাব, আমরা গিয়ে একটু ছবি তুলে আপলোড করলাম, একটা ভিডিও তুলে আপলোড করলাম, তাহলে বাংলাদেশের মানুষ জানলো যে চীনের ইউনান প্রভিন্সে এগুলো আছে, এগুলো দেখতে যাওয়া যেতে পারে। তো ওরা ওই যে ট্যুরিজম খাতটাকে একটু সম্প্রসারণের উদ্দেশ্যেই আমাকে আমার একটু সোশ্যাল মিডিয়া ফলোয়িংটা ছিল তখন বেশ ভালো, তো আমাদেরকে, তারপর ডানা ভাই জোস, মানিক ভাইয়া, তারপর লিলিপুট ফারহান ভাইয়া আমাদেরকে ইনভাইট করে তাদের খরচেই তারা আমাদেরকে নিয়ে গিয়েছে। আচ্ছা, আপনি একটু আগে যেটা বললেন যে আপনি একজন রাইটার এবং লেখালেখি আপনার খুবই পছন্দের একটা কাজ, তো আপনার প্রিয় কোনো বই কিংবা রাইটার আছে কিনা? হ্যাঁ, আমার সাথে এটা একজন তো বলা যায় না, আমার থ্রি কমরেডসটা আমার খুব কমফোর্টের একটা জায়গা। এইটা হলো আমি মানে দেখা যায় যে মাঝে মাঝেই পড়ি। মানে প্রিয় বই বলতে আমি ঠিক ওইভাবে বলতেছি না পিন পয়েন্ট করে, কিন্তু আমার এটা খুব ভাল লাগে আর কি, যে আমি যখন স্ট্রেস থাকে ওটা পড়ি। এমনিতে অনেকেই আছে পছন্দের লেখক, আমার দস্তয়েভস্কি খুব পছন্দ, আমার গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেস খুব পছন্দ, আমার এরিক মারিয়া রেমার খুব পছন্দ, আর মানিক বন্দ্যোপাধ্যায় আমার ভালো লাগে। বাংলা সাহিত্যের কথা যদি বলি, মানিক বন্দ্যোপাধ্যায় বলতে পারেন। তারপর আমি আর কে আছেন, অনেকেই আছেন, মানে বলতে গেলে তো অনেকেরই লেখা ভালো লাগে, তবে এখন আপাতত মাথা থেকে এই কয়জনের কথা বললাম। কোন জনরার লেখা আপনার সবচেয়ে বেশি পছন্দ? কঠিন প্রশ্ন। আমি সবই পড়ি, আমার সামনে যেটাই থাকে, আমি ঠোঙাও পড়ি, মানে ঝালমুড়ি খেতে থাকলে আমি সবই পড়ি। ওই রকম আলাদা করে কোনো জনরা আমার পছন্দ না। আমার মনে হয়
ইতিহাস ভালো লাগে, ইতিহাস বলতে পারেন। নন ফিকশনের মাঝে আমার ইতিহাসটা পছন্দ বেশি। আমি জানি যে আমার কি পছন্দ না, এই ব্যাপারে আমি ভেরি স্পেসিফিক যে এটা আমার পছন্দ না। কি পছন্দ এটা আমি বলতে পারবো না। আমার হলো এই যে সায়েন্স ফিকশন ভালো লাগে না একদমই। আচ্ছা, আম, যদি এটা জিজ্ঞেস করি যে আপনাকে যদি 5টা বইয়ের নাম বলা হয়, আপনি জীবনে যতগুলো বই পড়েছেন তার মধ্যে থেকে কোন 5টা বইয়ের কথা বলবেন? কঠিন প্রশ্ন। Crime and Punishment, Three Comrades, A Thousand Splendid Suns, কবি, আর কি, আর একটা বই এটা হলো তার ওই কি বলবো, সাহিত্যিক রসের জন্য না, এটা আমার ব্যক্তিগত আবেগ থেকে আমার পছন্দ হলো কথোপকথন, পূর্ণেন্দু পৈতৃক। এটা অবশ্যই খুব ভালো লেখা, আমি করছি না, কিন্তু এটার সাথে আমার আসলে খুব আবেগ জড়িত। দেখা যেত যে আমার মায়ের এই বইটা শুরু থেকে শেষ, ভূমিকা থেকে শুরু করে পুরো বইটা মুখস্থ। আমি একেবারে যখন ছোট ছিলাম তখন হলো যে ঘুমানোর সময়, তখন তো খুব ইলেকট্রিসিটি যেত, ওই সময়টা আম্মু আমাকে নিয়ে নিয়ে এই কবিতাগুলো মুখস্থ থেকে বলতো। তো এই জায়গা থেকে আমার কথোপকথনটা খুব পছন্দ। আপনার লেখালেখির হাতে খড়ি কিভাবে হলো? হাতে করে ওভাবে তো কিছু হয়নি, কিন্তু আমার পরিবারে খুব লেখালেখির লোকজন আছে, মানে আমার পূর্বপুরুষ থেকে শুরু করে এখন যারা, তাদের মাঝে অনেক কবি আছেন, অনেক সাহিত্যিক আছেন, অনেক লেখক আছেন, আমি নাম নিচ্ছি না। ওইখান থেকে আমার মনে হয় যে কিছুটা হয়তো জেনেটিক্স। আমি যদিও খুব ভালো লিখি এমন না, আমি নিজেকে আসলে আধা লেখক হিসেবেই পরিচয় করে দিতে পছন্দ করি, কারণ আমি খুব একটা লিখি বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় না। ওই থেকেই আমার মনে হয় যে কিছুটা বংশীয় গুণ পেয়েছি। আচ্ছা, ভবিষ্যতে যদি আপনাকে লেখিকা এবং আইনজীবী 2 পেশার মধ্যে একটাকে সিলেক্ট করতে বলা হয়, আপনি কোনটা করবেন? অবশ্যই আইনজীবী। আমি তো লেখাকে কখনোই পেশা হিসেবে নিই না। এটা যেদিন আমি পেশা হিসেবে নিব, সেদিন বুঝতে হবে যে আমার ভেতর থেকে সাহিত্য উড়ে গেছে। আচ্ছা, সর্বশেষ আপনার কাছে একটা জিনিস জানতে চাওয়া, বিশ্বজুড়ে হচ্ছে বিশ্বকাপের উন্মাদনা চলছে, আপনি কি কোনো দলকে সাপোর্ট করেন? আমি তো ব্রাজিলকে সাপোর্ট করলাম, ও তো বিদায় হয়ে গেছে। অনেক ধন্যবাদ আজকে আমাদের এখানে উপস্থিত হওয়ার জন্য। আপনার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। অনেক ধন্যবাদ আপনাকেও, আপনার প্রতি কৃতজ্ঞতা আমাকে আনার জন্য, এবং আপনি খুব চমৎকার কিছু প্রশ্ন নির্বাচন করেছেন। আপনার জন্য শুভকামনা। ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। ইনোভা টক্সের পরবর্তী এপিসোডগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।